বন্ধুরা, একটা সময় ছিল যখন সিনেমার লাভ স্টোরির মূল ভিত্তি ছিল ধনী আর দরিদ্রের প্রেম কাহিনী। প্রেম কাহিনীতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পেতাম বড়লোক ঘরের মেয়ের সাথে গরিবের ঘরের ছেলের প্রেম। আর সেক্ষেত্রে ভিলেন রূপে দেখা যেত মেয়ের বড়লোক বাবাকে। সে মূলত দুটি উপায়ে চেষ্টা করতো প্রেম কাহিনীর মাঝে বাধা হয়ে দাঁড়ানোর। তার মধ্যে একটা ছিল গরিবের ছেলেকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে লোভ দেখিয়ে মেয়ের থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করা। আর সেটাতে যদি কাজ না হতো তাহলে পেশি শক্তির ব্যবহার। কিন্তু সময় পাল্টেছে, আর তার সাথে পাল্টেছে ভালোবাসার গল্পের স্টাইল। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দে দে প্যার দে সিনেমার সিকুয়াল দে দে প্যার দে টু নিয়ে। সিনেমার গল্প সেখান থেকেই শুরু হবে যেখানে ফার্স্ট পার্ট শেষ হয়েছে। যারা ফার্স্ট পার্ট দেখেছে তাদের কাছে নতুন করে কিছু বলার নেই, আর যদিও দেখে না থাকে তাদের জন্য খুব একটা অসুবিধা হবে না। তাদের জন্য সিনেমার শুরুতেই ফার্স্ট পার্টের গল্পটা ভয়েস ওভারের মাধ্যমে সংক্ষেপে বলে দেওয়া হবে। সেক্ষেত্রে কেউ যদি সরাসরি সেকেন্ড পার্ট দেখে তার জন্য খুব একটা অসুবিধা হবে না। দে দে প্যার দে সিনেমাটা মূলত একটা অসম বয়সের প্রেম কাহিনী। 52 বছরের আশিসের সাথে 26 বছরের আয়েশার প্রেম কাহিনী এবং তার টানাপোড়েন নিয়েই এই সিনেমার গল্পটা তৈরি হয়েছে। সিনেমার প্রথম পার্টে আমরা দেখেছিলাম ডিভোর্সি আশিস তার গার্লফ্রেন্ড আয়েশাকে যখন তার পরিবারের সাথে ইন্ট্রোডিউস করার জন্য নিয়ে যায়, যেখানে তার দুটো ইয়ং ছেলে মেয়ে রয়েছে, সাথে রয়েছে ডিভোর্সি বউ। সেক্ষেত্রে কী ধরনের টানাপোড়েনের সম্মুখীন হতে হয়েছিল তাকে, এবং সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করা হয়েছিল। সিনেমার সেকেন্ড পার্টে এবার আয়েশার পালা আশিসকে নিয়ে যাওয়া তার ফ্যামিলিতে, এবং সেখানে তাকে ইন্ট্রোডিউস করা এবং সবার কাছে তাকে অ্যাকসেপ্টেড করে তোলা। আশিসের ফ্যামিলিকে হ্যান্ডেল করার পরে এবার আয়েশার ফ্যামিলির পালা। আয়েশা তার ফ্যামিলির কাছে আশিস সম্বন্ধে মোটামুটি সবকিছুই জানিয়ে দেয়, যার মধ্যে রয়েছে আশিস ডিভোর্সি, আশিসের দুটো সন্তান রয়েছে। শুধুমাত্র একটা জিনিসই সে গোপন করে যায়, সেটা হচ্ছে আশিসের বয়স। আয়েশা ওরফে রাকুলপ্রীত সিং এর বাবা মা রাকেশ এবং অঞ্জু খুরানা, যে চরিত্রে অভিনয় করেছে আর মাধবন এবং গৌতমী কাপুর, তারা নিজেদেরকে সবসময় মডার্ন এবং প্রোগ্রেসিভ বলেই দাবি করে, এবং তারা আশিস এবং আয়েশার এই সম্পর্কটাকে মেনে নেয়। কিন্তু আশিস যখন তাদের বাড়িতে আসে এবং তারা যখন দেখতে পায় তাদের 25-26 বছরের মেয়ে 50 থেকে 52 বছরের একজন মধ্যবয়স্ক পুরুষের প্রেমে পড়েছে এবং তার সাথে 6 মাস ধরে লিভিং এ রয়েছে, তখন তাদের মাথা ঘুরে যায়। তারা সরাসরি মুখে কিছু না বললেও এই সম্পর্কটাকে তৎক্ষণাৎ মন থেকে মেনে না নেওয়ারই সিদ্ধান্ত নেয়। চেষ্টা করে প্রথমে তার মেয়েকে বোঝানোর এবং পরবর্তীতে তাকে শাসন করার, কিন্তু তাতে কোনো ফল হয় না। কারণ আয়েশা মডার্ন যুগের মেয়ে, সে যেটা করেছে ভেবে চিন্তাই করেছে। সে 6 মাস ধরে লিভিং এ রয়েছে আশিসের সাথে। আয়েশা তার বাবার মুখের উপর তার ডিসিশন ফাইনাল জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আশিসকে সাথে করে নিয়েই। রাকেশ এবং অঞ্জু খুরানা যখন বুঝতে পারে শাসন করে মেয়েকে ফেরানো যাবে না, তখন সে তার স্টাইল চেঞ্জ করে। সে আয়েশাকে রিকোয়েস্ট করে আশিসকে আবার তাদের বাড়িতেই ফিরে নিয়ে আসে। তাদের বাড়িতে চলছিল তখন উৎসবের আমেজ। আয়েশার বাবা রাকেশের ধারণা ছিল আয়েশা যদি কোনো ইয়ং হ্যান্ডসাম এবং চার্মিং ছেলের সংস্পর্শে আসে, তাহলে সে ধীরে ধীরে আশিসের থেকে দূরে চলে যাবে। আশিসের প্রতি ভালোবাসার মোহ থেকে আয়েশা দূরে সরে আসবে, এবং সেই সুযোগেই সে আয়েশাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। এই জন্যই সে তার বন্ধুর ছেলে আদিত্য, যে কিনা আয়েশার ছোটবেলার খেলার সাথী, তাকে ইনভাইট করে নিয়ে আসে তাদের ফ্যামিলি ফাংশনে। রাকেশের ফ্যামিলি ফাংশনে আদিত্যর উপস্থিতি এবং আয়েশার সাথে আদিত্যর মেলামেশার স্টাইল দেখেই আশিস কিন্তু খুব সহজেই বুঝতে পেরে যায় রাকেশ কি করতে চাইছে। সে সরাসরি তখন রাকেশের সাথে কথা বলে। রাকেশ তখন আশিসকে বোঝানোর চেষ্টা করে একজন বাবার পয়েন্ট অফ ভিউ থেকে সে যেটা করছে সেটা ঠিক কাজই করছে। আশিস তখন রাকেশের পয়েন্ট অফ ভিউকে রিয়ালাইজ করে এবং সে তাকে কথা দেয় আয়েশা যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে সে তাকে আটকাবে না। আর রাকেশ আদিত্যকে দিয়ে আয়েশাকে আশিসের থেকে দূরে সরিয়ে নেওয়ার যে প্ল্যান করেছে সেটা সম্বন্ধেও সে আয়েশাকে কিছু বলবে না। এরপরে আমরা দেখতে পাবো আদিত্যকে নিয়ে আয়েশা এবং আশিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে এবং আশিস আয়েশাকে ছেড়ে চলে যাবে। এরপরে আয়েশা এবং আদিত্যর বিয়ে ঠিক হবে। এরপরে সিনেমাতে আসবে একটা দারুণ টুইস্ট, যে টুইস্ট নো ডাউট ম্যাক্সিমাম অডিয়েন্সকেই সারপ্রাইজ করবে। কিছু কিছু ছোট ছোট ইনসিডেন্ট, তার সাথে সম্পর্কের টানাপোড়েন এবং টুইস্টের মাধ্যমেই সিনেমা এন্ডিং পর্যন্ত পৌঁছে যাবে। সিনেমার এন্ডিংয়ে যে সারপ্রাইজ রয়েছে সেটা আর আমি আপনাদেরকে বললাম না, সেটা আমি চাইবো আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন। তবে এটা বলতে পারি সিনেমাকে যেভাবে ক্লাইম্যাক্সে নিয়ে যাওয়া হবে, ম্যাক্সিমাম অডিয়েন্স সিনেমা হল থেকে হাসি মুখেই বেরিয়ে আসবে। বন্ধুরা, এই ছিল সিনেমা রিভিউ। এবার সিনেমার অন্যান্য ডিপার্টমেন্টের কথা বললে, সিনেমার মিউজিক স্ট্যান্ডার্ড কোয়ালিটির, শুনতে ভালো লাগবে। সিনেমায় অভিনয়ের কথা বলতে গেলে 50-52 বছরের মধ্যবয়স্ক প্রেমিক চরিত্রে অজয় দেবগন খুব ভালো অভিনয় করেছে। ফার্স্ট পার্টে সে যতটা ভালো অভিনয় করেছিল, সেকেন্ড পার্টেও সেই ধারাটা সে অব্যাহত রেখেছে। 26 বছর বয়সী ইয়ং হট গ্ল্যামারাস আয়েশা চরিত্রে রাকুলপ্রীত সিং নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। আয়েশার মা অঞ্জু চরিত্রে গৌতমী কাপুর, আশিসের বন্ধু রৌনক চরিত্রে জাভেদ জাফরি এবং আদিত্য চরিত্রে মিজান জাফরি, যেখানে রিয়েল লাইফে জাভেদ জাফরির ছেলে, তারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে মোটামুটি ভালো অভিনয় করেছে। তবে একজনের কথা অবশ্যই আলাদা করে বলতে হবে, সেটা হচ্ছে রাকেশ সিং চরিত্রে আর মাধবনের অভিনয়। আপনারা যদি শয়তান সিনেমাটা দেখে থাকেন, সেখানে অজয় দেবগন এবং আর মাধবনের মধ্যে যে একটা সুন্দর কেমিস্ট্রি ছিল, একে অন্যের এগেনস্টে দাঁড়িয়ে তারা যেমন টক্কর দিয়েছিল, এই সিনেমাটাতে সেই লেভেলটা কিন্তু আরেকটু উপরে উঠে গেছে। রাকেশ সিং চরিত্রে আর মাধবনের ক্যারেক্টারের যে শেডগুলো আছে, প্রত্যেকটা শেড, প্রত্যেকটা লেয়ারকে আর মাধবন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সত্যিকার অর্থে এই সিনেমাটাতে রাকেশ সিং এর চরিত্রটাই ছিল টাফ এবং হার্ড, এবং সেটাকে আর মাধবন খুব ইজিলি এবং সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। সেখানে তার অভিনয়ের লেভেলটা অন্য সবার লেভেলকে ওভারশ্যাডো করে গেছে। তো বন্ধুরা, এই ছিল সিনেমা রিভিউ। আমি ব্যক্তিগতভাবে শিওর যে এই সিনেমাটা ফুল ফ্যামিলি নিয়ে আপনি দেখতে পারেন এবং আপনার পুরো ফ্যামিলিরই এই সিনেমাটা ভালো লাগবে। বাকি যদি আমার রিভিউ শুনে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী সিনেমা রিভিউ আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে।
আজকের মতো এই পর্যন্তই। আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো সিনেমা রিভিউ নিয়ে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম।